হ্যালো প্রিয়জনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো আজকের এই পার্টি শুরু করার আগে আপনাদের সাথে কিছু কথা বলে নিতে চাই। আপনারা সকলেই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, এই জন্য আপনাদের সবাইকেই ধন্যবাদ। তো আপনারা অনেকেই আসলে সাবস্ক্রাইব করছেন না, তো তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, যাতে এরকম মজার সিরিজ, ড্রামা সবকিছুই আপনারা উপভোগ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো এমনিতেও বন্ধুরা, আপনাদের তো জানাই আছে যে লি আর জিনা নাম বদলে ডোডো গ্রুপে কাজ করত। লির নাম তো চ্যাং আর জিনার নাম ছিল জং হিউন। হ্যাঁ, এটা হয়তো আপনারা প্রথম জানতে পারছেন, কিন্তু আপনাদের যেন কোনো বিভ্রান্তি না হয় এই জন্য আমি তাদের অরিজিনাল নাম ব্যবহার করেছি এই ড্রামায়। তো গত পার্টে আমরা দেখেছি লি যখন জানতে পেরেছিল যে জন হিউন নামে যে তার সাথে এতদিন ডোডো গ্রুপে কাজ করেছিল সে আর কেউই নয়, সে ওই জিনা, যে অনেক বছর আগে লিয়ের বাসায় কাজ করত। আর ওই সময় তো লি অন্ধ ছিল, সেই সময় লি জিনাকে ভালোবেসে ফেলেছিল। এসব জানতে পেরে লি অনেক ইমোশনাল হয়ে যায় আর তাড়াতাড়ি জিনাকে কল করে। তো এই পার্টের শুরুতে লি জোরে জোরে চিৎকার করতে থাকে যে জিনা প্লিজ কল উঠাও। ঠিক তখনই জে সামনে আসে আর তার জিনা নামটা অনেক চেনা চেনা লাগে। লিকে জিজ্ঞাসা করে তোমার গার্লফ্রেন্ডের নাম কি জিনা? লি তো চিন্তায় পড়ে যায় যে এখন আমি তাকে কি বলবো। লি বলে না, এটা আমার এক্সের নাম আর আমার মনে হলো সেই হাসপাতালে এসেছে, এই জন্য আমি তাকে কল করেছি। জে বলে আচ্ছা, কিন্তু একটা কথা মনে রেখো, কেটে যাওয়ার সময় আর এক্স গার্লফ্রেন্ড কখনোই ফিরে আসে না, এই জন্য তার খেয়াল মন থেকে বের করে দাও আর মুভ অন করার চেষ্টা করো। এটা বলে সে চলে যায়। কিন্তু বন্ধুরা, এখানে লিয়ের সন্দেহ হতে থাকে যে মনে হয় জে তার উপরে সন্দেহ হয়েছে। অন্যদিকে এন্ড্রু তার অফিসে জিনাকে জড়িয়ে ধরেছিল, যেটা জিনা একদমই এক্সপেক্ট করেনি। সে এন্ড্রুকে একটু দূরে সরিয়ে বলে তুমি এসব কি করছো? এন্ড্রু বলে আমি একটু আপসেট ছিলাম, তাই ইমোশনাল সাপোর্টের জন্য তোমাকে আমার বন্ধু ভেবেই এরকম করে বসেছি, সরি তার জন্য। লি জিনাকে কল করে আর এন্ড্রু কল কেটে দিয়ে বলে এই সময় তোমাকে কল কেন করেছে সে? জিনা বলে সে আমার বন্ধু, এই কারণে আমি তাকে যখন ইচ্ছে কল করার পারমিশন দিয়েছি। এটা বলে সে ফোন নিয়ে চলে যায়। অন্যদিকে প্যানি হাসপাতালে আসে আর লি তাকে বলে দেয় যে জন হিউনি জিনা। বন্ধুরা, এই নামে জিনা ডোডো গ্রুপে কাজ করে। লি বলে সে কতদিন হলো আমার কাছে ছিল, কিন্তু আমি একদম বোকা যে তাকে চিনতেই পারিনি। সত্যি বোকা আমি। প্যানি তো চমকে যায় আর বলে যে কথা আমার তাকে বলা উচিত সেই কথা সে নিজেই জানতে পেরেছে। তখন জিনা লিকে কল করে বলে আমি বাস স্টপে আছি, আমি চলে যাচ্ছি। লি জিজ্ঞাসা করে আমি তোমাকে আনতে যাব, কিন্তু জিনা বলে এমনিতেই তুমি আমার জন্য প্রথম থেকেই অনেক কিছু করেছো, তাই তুমি চিন্তা করো না, আমি বাসে করেই চলে যাব। এখানে আমরা দেখি প্যানি লিকে গাড়ি করে নিয়ে যাচ্ছে। প্যানি লিকে জিজ্ঞাসা করে তুমি কি জিনাকে বলবে যে তুমি লি? যদি কেউ জানতে পারে তাহলে মেবি তোমার আর জিনার জীবন খুবই বিপদের মধ্যে পড়বে। লি বলে মনে হয় তুমি ঠিকই বলেছো, এমনিতেও অলরেডি যে আমাকে সন্দেহ করতে শুরু করেছে আর আমি চাই না যে আমি এরকম কিছু করি যার কারণে তার সত্যিই সন্দেহ হয়। শুধু জিনাকে না, এই কথা কাউকেই বলবো না। এটা বলে সে বাস স্টপে নেমে যায়। সে প্রত্যেকটি বাসে দেখে কিন্তু কোনো বাসেই জিনাকে পায় না। ফাইনালি সে একটা বাসে জিনাকে দেখে আর ওই বাসেই উঠে পড়ে। জিনা ঘুমিয়েছিল আর লি গিয়ে তার পাশে বসে পড়ে, কিন্তু এন্ড্রু তো কম না, সে জিনার পিছু করছিল। জিনা ঘুমের মধ্যে লিয়ের গায়ে মাথা রাখে। হঠাৎ করে বাস থেমে যায় আর জিনা জেগে ওঠে আর লিকে পাশে দেখে জিজ্ঞাসা করে তুমি কখন এসেছো? লিও মজা করে বলে মনে হয় আমার ভাগ্যে এটাই লেখা ছিল যে সব সময় তোমার সাথেই থাকি। তারপর দুজনে নেমে যায়। জিনা বলে আমার না বাস উঠলে সবসময় ঘুম ধরে, কিন্তু এটা বলো তুমি এই বাসে কেন এসেছো? লি বলে এমনিতেও তুমি কোনো না কোনো বিপদে পড়বেই, তাই ভাবলাম অ্যাডভান্স তোমাকে সাহায্য করতে চলে আসি। মনে হয় সারা জীবন এইভাবে তোমার বডিগার্ড হয়েই থাকতে হবে। যদি এসব করতেই হয় তাহলে কেন না আমি তোমাকে ভালোবেসে ফেলি। লির কথা শুনে জিনা তো চমকে যায়। জিনা বলে আমার জন্য এসব করতে তোমাকে নিজেকে জোর করার দরকার নেই, তুমি চিন্তা করো না, এরপর থেকে আমি আর কোনো বিপদেই পড়ব না। ওকে, কাল দেখা হবে। এটা বলে জিনা চলে যায়। তারপর সে একটু দূরে গিয়ে লিকে দেখে, যেখানে সে দেখতে থাকে লি চলে যাচ্ছিল। তখন জিনা ভাবে কোথাও তো আবার আমি তাকে ভালোবেসে ফেলিনি, না এরকম কিছুই হবে না। কিন্তু সে নিজেকে এটা বলে চুপ করিয়ে দেয় যে তুমি এখানে জিনা নাও, এখানে জন হিউন, এই জন্য মনটাকে কন্ট্রোল করো আর চলে যাও তোমার বাসায়। এন্ড্রু এসব দূর থেকেই দেখে, কারণ তার জিনা অর্থাৎ জন হিউনকে ভালো লাগে, আর ভালো যেহেতু লাগে তাহলে এদের এভাবে দেখে তার তো একটু জ্বলবেই। পরের দৃশ্যে একটি সামরিক জিপ দেখানো হয় যার একটা টায়ার ফেটে যাওয়ার কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় গাড়ি, আর এই কারণে একটা জায়গায় ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়ে একটা সোলজার মারা যায়। আর নিউজে দেখায় যে এটা ভিক্টরের কোম্পানির টায়ার।
আর এটা এতটাই খারাপ কোয়ালিটির যার কারণে অ্যাক্সিডেন্ট হয়ে একজন সোলজার মারা গিয়েছেন। নেইল তখন বলে, আমি ভিক্টরকে একটা বিপদ থেকে বের করার চেষ্টা করছি, কিন্তু তার মধ্যেই আবার সে দ্বিতীয় প্রবলেমে ফেসে গেছে। তখন নেইলের কাছে ভিক্টরের কল আসে আর সে বলে, তুমি আমাকে এই কেসে যেভাবে পারো বাঁচিয়ে নাও, আমি তোমার সাথে দেখা করতে আসছি। নেইল তখন বলে, দেখো, যদি আমরা দুজন একসাথে থাকি তাহলে মিডিয়া আরো মুসিবত দাঁড় করাবে, এই জন্য তুমি একটু ধৈর্য ধরো, আমি কিছু করছি। অন্যদিকে জেজেকে দেখানো হয়, যার মাথাতে শুধু একটা কথাই ঘুরছে, সেটা হচ্ছে জিনাকে, যার ব্যাপারে লি হাসপাতালে বলছিল। এই নাম আমার এত চেনা চেনা কেন লাগছে? আর তখন তার মনে পড়ে যায় যে লিয়ের জন্য যে মেয়ে কাজ করতে এসেছিল তার নাম জিনা ছিল। লি তো তাকে ভালোবাসতেও শুরু করেছিল। বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা তো আবার কনফিউজড হয়ে যাচ্ছেন না? আসলে এই যে লি, এটা শুধু আমরা জানি যে সে লি, কিন্তু যে জানে না যে সে লি। যে লিকে চ্যাং নামে জানে, বুঝতে পেরেছেন? তো তারপরে সে ভাবে যদি চ্যাং জিনাকে এক্স গার্লফ্রেন্ড বলে, তার মানে এটাই দাঁড়ায় চ্যাংই হচ্ছে লি। এই সন্দেহের বশে সে তাড়াতাড়ি নীলকে কল করে বলে, তুমি চ্যাংকে বিশ্বাস করো না, আমার তার উপরে সন্দেহ আছে, আর যতক্ষণ আমি না বলবো ততক্ষণে তুমি তাকে কোনো কাজ দিও না। কিন্তু যখন নীল যে সাথে কথা বলছিল তখন লি নীলের গাড়ি ড্রাইভিং করছিল, আর আপনাদের তো জানা আছে তার শ্রবণ শক্তি কতটা ভালো, সে সবকিছুই শুনে নেয়। তারপর সে নীলকে ড্রপ করে আর প্যানিকে কল করে বলে, হাসপাতালে আমি ব্লাড টেস্ট করার জন্য যখন রক্ত দিয়েছিলাম তখন যেও সেখানেই ছিল। যদি সে আমার ব্লাড টেস্টের স্যাম্পল চুরি করে তাহলে সেটা টেস্ট করে সে জানতে পারবে আমি লি। এই জন্য হাসপাতাল থেকে আমার ব্লাড টেস্টের স্যাম্পল চুরি করো যেভাবেই হোক। তো এখানে যে কিমিকে বলে, আমার মনে হয় চ্যাংই লি, তুমি একটা কাজ করো, ল্যাব থেকে একটা ব্লাড স্যাম্পল বের করে নাও। কিমিও স্যাম্পল নিতে যায়, কিন্তু ঠিক তখনই সেখানে প্যানিও পৌঁছে যায় আর নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি গিয়ে লিয়ের ব্লাড টেস্টের স্যাম্পল চেঞ্জ করে দাও। এর মধ্যেই প্যানি ডাক্তার আর কিমিকে দাঁড় করিয়ে কথা বলতে শুরু করে যাতে তারা ল্যাবে যেতে না পারে, আর অ্যাসিস্ট্যান্ট ব্লাড স্যাম্পল চেঞ্জ করার জন্য সময়ও পেয়ে যায়। প্যানি বলে, আমার শরীর খারাপ তাই হাসপাতালে এসেছি। এর মধ্যেই তার অ্যাসিস্ট্যান্ট একটা জায়গায় গিয়ে আগুন লাগিয়ে দেয়, যার কারণে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। এই জন্য ডাক্তারদের ল্যাবে যেতে দেরি হয়ে যায়, আর এই সুযোগে অ্যাসিস্ট্যান্ট লির স্যাম্পল নিয়ে বের হয়ে যায় আর তার জায়গায় অন্য একটা স্যাম্পল রেখে দেয়। কিন্তু তখনই কারোর আসার শব্দ শুনে সে এক জায়গায় লুকিয়ে পড়ে। ডাক্তার আর কিমি এসে চেঞ্জ করা স্যাম্পল নিয়ে টেস্ট করার জন্য চলে যায়। পরের দিন অফিসে ইন্দ্রু জিনাকে বলে, তোমার বাসা অফিস থেকে অনেক দূরে, এই জন্য তোমার বাসে যাওয়া আসা করতে কষ্ট হচ্ছে, একটা কাজ করো, অফিসের কাছে একটা ভালো বাসা দেখে নাও। তখন জিনা বলে, না, আমার বাসে যাওয়া আসা করতে খুবই ভালো লাগে, তুমি আমার চিন্তা করো না। তারপরে দুজন এখান থেকে একটা মিটিং এর জন্য যায়। রাস্তার মধ্যে কিছু লোক গসিপ করছিল, যা শুনে জিনার অনেক খারাপ লাগে। তখন অ্যান্ড্রু বলে, তারা তোমার ব্যাপারে না আমার ব্যাপারেই গসিপ করছে, কারণ চেয়ারম্যান আমার মাকে বিয়ে করেনি, আমি চেয়ারম্যানের নাজায়েজ ছেলে, এর জন্য সবাই এসব কথা বলে, কোনো ব্যাপার না। এই কথা শুনে জিনার তার জন্য একটু খারাপও লাগে। তারপরে কনফারেন্স রুমে চেয়ারম্যান এন্ড্রুকে জিজ্ঞাসা করে, তুমি এই কোম্পানির জন্য কি প্ল্যান ভেবে রেখেছো? এন্ড্রু বলে, আমি জিনাকে আমাদের কোম্পানির জন্য ফেস বানাতে চাচ্ছি। প্রথমে সিন্ডি যে অ্যাডগুলো করতো তার জায়গায় আমরা জিনাকে রিপ্লেস করে দেব। এরকম করলে আমাদের কোম্পানির উপর লোকেদের বিশ্বাস হবে আর কোম্পানি আগের মতো ওই লেভেলেই পৌঁছে যাবে। কিন্তু বন্ধুরা, আপনারা তো জানেনই সিন্ডি এই কথা শুনে অনেক রেগে যাবে, আর সেটাই হয়। সে বলে, বাবা, আপনি এর কথা শুনবেন না, অ্যাড তো আমিই করব। চেয়ারম্যান তাকে বকা দিয়ে বলে, ছোট মানুষই ছেড়ে দাও আর এনজিওকে তার কাজ করতে দাও, সে এই কোম্পানিকে ডুবে যাওয়া থেকে বাঁচাবে। তারপরে এনজিও আর জিনা বাইরে আসে। তখন সিন্ডি দৌড়ে এসে এনজিওর সাথে তর্ক করতে থাকে যে তুমি এতটা লাফাবে না, না হলে খুবই খারাপ হবে। এনজিও বলে, ডুডু গ্রুপের ইমেজ খারাপ করে দিয়েছে তোমার ভাই, আর এখন শেয়ারের দাম বেড়েছে, বুঝতে পেরেছো? আর ইমেজ ঠিক করার জন্য আমাদের একজন এরকম মানুষ প্রয়োজন যে এই পরিবারের সদস্য না, তখনই লোকেদের আমাদের উপরে বিশ্বাস হবে। আর ওই মানুষ জিনা এখন কোম্পানিকে বাঁচাতে পারবে। আমার অনেক কাজ আছে, আমার সময় নষ্ট করো না, এটা বলে এনজিও চলে যায়। সিন্ডি এখানে নাথানের অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে, এর মোকাবেলা করতে পারবে এমন কেউ থাকলে বলো। তখন সে বলে, এর মোকাবেলা তো শুধু চ্যাংই করতে পারবে। বন্ধুরা, চ্যাং মানে লি। সিন্ডি বলে, ঠিক আছে, তাকে ডাকো। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, ম্যাডাম, আপনি নিজেই কল করেন না। তখন সিন্ডি বলে, আরে সে আমার ফোন পিক আপ করলে তো হয়। অন্যদিকে যে যখন ব্লাড গ্রুপের রিপোর্ট পায় তখন সে অনেক খুশি হয়ে যায়, কারণ সেখানে লেখা ছিল চ্যাং এর ব্লাড লিয়ের ব্লাডের সাথে মিলেনি। যে বলে, ভালোই হয়েছে যে চ্যাং লি নয়। কিমি বলে, চ্যাং আমাদের কত সাহায্য করেছে, তারপরেও তোমার তার উপরে সন্দেহ হয়েছে কেন? যে বলে, হ্যাঁ, ভুল হয়ে গেছে আমার, আর কোনোদিন আমি চ্যাং এর উপরে সন্দেহ করব না। কিন্তু বন্ধুরা, আমি আর আপনারা তো জানি চ্যাংই হচ্ছে লি, আর সেই সবকিছু করছে। অন্যদিকে চেয়ারম্যান একটা হোটেল থেকে বের হয়, আর নীলও সেখানে আসে। চেয়ারম্যান বলে, এই হোটেলে কেন এসেছো? মিটিং আছে কি?
তখন নেইল বলে, না, আমি তো শুধু খাবার খেতে এসেছিলাম। যদি তোমার কাজ হয়ে থাকে তাহলে চলে যাও এখান থেকে। চেয়ারম্যান বলে, আমি তো চলে যাবই, কিন্তু তুমি সাবধানে থেকো আমার বন্ধু। কথায় কথায় তাদের মধ্যে তর্ক হয়ে যায়। এখানে লি হোটেলের বাইরে মোজোকে বলে, জেজের আমার উপরে সন্দেহ ছিল, কিন্তু আমি সন্দেহ দূর করে দিয়েছি। এখন জেজের আমার উপরে পরিপূর্ণ বিশ্বাস আছে, কিন্তু যদি আমরা এখানে বসে থাকি তাহলে এটা কিভাবে জানতে পারবো যে হোটেলের ভেতরে কি হচ্ছে? মোজো তখন বলে, চিন্তা করো না, ভেতরে আমার একটা গুপ্তচর আছে। আসলে ওই গুপ্তচর হচ্ছে রশি। সে তার দক্ষতার সাথে ভিক্টরের গ্যাংয়ে জয়েন হয়েছিল। ভিক্টর এখানে নীলের সাথে দেখা করতে আসে, কিন্তু দুজন একসাথে বসতে পারে না, কারণ এইভাবে তাদের দেখলে লোকেদের সন্দেহ হবে যে তারা দুজন একসাথে আছে। দুজন পাশের রুম বুক করে আর জোরে জোরে একে অন্যের সাথে কথা বলে। ভিক্টর জিজ্ঞাসা করে, আমাকে বাঁচানোর কোনো রাস্তা বলো। নেইল বলে, আমাদের এমন সেটিং করতে হবে যাতে মানুষের মনে হয় যে ওই লোক গাড়ি চালাচ্ছিল নেশা অবস্থায়, এই কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে আর টায়ার একটু পরে ফেটে গেছে। আর তারপরে তোমার ফ্যাক্টরির সামনে বানানো সমস্ত টায়ার ডিসপোজ করতে হবে। যদি টায়ার কারোর হাতে পড়ে তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। ভিক্টর বলে, হ্যাঁ, আমি এরকমই করব। আর এমনিতেও ডোডো গ্রুপের চেয়ারম্যান আমার জন্য অনেক কিছু করার প্রমিস করেছিল, কিন্তু সে আমাকে ধোঁকা দিয়েছে। তার থেকে বদলা নেওয়ার জন্য তুমি আমাকে যাই বলবে আমি তাই করব, আর সেই কাজের জন্য আমি তোমাকে এক্সট্রা টাকাও দেব। কিন্তু বন্ধুরা, রশি তাদের সব কথা মোজোকে বলে দেয়। অন্যদিকে ভিক্টরের ফ্যাক্টরিকে দেখানো হয়, যেখানে তারা টায়ারকে ডিসপোজ করার চেষ্টায় লেগে আছে। এসব কিছু দূর থেকে রশি আর লি দেখছিল। তারপরে কিছু টায়ার একটা ট্রাকে করে এক জায়গায় নিয়ে যায়, যেখানে সব টায়ারগুলো ডিসপোজ করা হবে। মোজো সেখানে ওই জায়গায় গার্ডের ছদ্মবেশে আসে আর বলে, ঠিক আছে, সব টায়ার নামিয়ে দাও, আমরা ডিসপোজ করে দেব। পরের দিন চেয়ারম্যান টায়ারগুলো চেক করতে আসে। রশি বলে, নর্মাল টায়ার কমপক্ষে 1 টনের ওজন বহন করতে পারে, তবে এই টায়ারের গুণমান দেখে মনে হচ্ছে তারা 500 কেজির ওজনই সহ্য করতে পারবে না। খুবই নিম্নমানের উপাদান এখানে ব্যবহার করা হয়েছে। এটা বলে তারা একটি রিপোর্ট তৈরি করে দেয়। চেয়ারম্যান ওই রিপোর্ট এন্ড্রুর কাছে দেয় আর বলে, তুমি এই রিপোর্ট প্রেসের কাছে দাও। আর যখনই এই খবর ছেপে যাবে তখন শুধু ভিক্টরি না, বরং নেইল আর জেজেও খুবই খারাপভাবে ফেসে যাবে। এন্ড্রু বলে, আপনি নিজেই এইসব কিছু প্রেসকে কেন দিচ্ছেন না? চেয়ারম্যান বলে, জেজে তোমাকে নিজের লাভের জন্য ব্যবহার করেছে, আর এখন তার থেকে বদলা নেওয়ার সময় তোমার, এই জন্য এই কাজ তুমি করো। বন্ধুরা, এখানে এন্ড্রু না করতেও পারে না, কারণ তা করলে চেয়ারম্যানের সন্দেহ হবে যে সে এখনো জেজেকে সাপোর্ট করে যাচ্ছে। এসব ভেবে এন্ড্রু রিপোর্ট নিয়ে নেয়। অন্যদিকে নেইল একটি প্রাইভেট হোটেলে অপোজিশন এমএলএ কে ডাকে আর তাকে ট্রিট দিচ্ছিল। আর তখন ভিক্টর সেখানে আসে আর সবাই চমকে ওঠে। নেইলকে জিজ্ঞাসা করা হয় যে আপনি তাকে এখানে কেন ডেকেছেন। নেইল বলে, সে আমার অনেক কাছের বন্ধু। টায়ার ব্লাস্টের কেসে সে ফেসে গেছে আর কালকে টায়ার ব্লাস্টের কেসে শুনানি হবে, আর আমি চাই আপনারা সবাই এই কেসে ভিক্টরের পক্ষে সাক্ষী দিন। এর মধ্যে সেখানে লি আসে আর তার সাথে কয়টা মেয়েও আসে, আর এরা তাদের খুশি করতে এসেছে। তারপরে লি গিয়ে তাদেরকে চেক করে যে তাদের কাছে তো আবার কোনো ক্যামেরা নেই। চেক করে লি বলে, স্যার, সব ক্লিয়ার আছে। এটা বলে সে ওই স্ক্যান ডিভাইস একটা জায়গায় দাঁড় করিয়ে রাখে। তার ব্যবহার দেখে আমরা পরিষ্কার বুঝতে পারি যে ওই ডিভাইসের অবশ্যই কোথাও ক্যামেরা আছে যা সব কিছু রেকর্ড করছে। সবাই নেশায় মাতাল হয়ে যায় আর মেয়েদের সাথে এনজয় করে। নেইল মাতাল অবস্থায় বলে, লোকেরা একদমই বোকা যে তারা ভাবছে আমার ভিক্টরের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু সত্য তো এটাই যে আমাদের মধ্যে ডিল আছে আর সে আমার বন্ধু। আর আমি আপনাদের সবাইকে এই জন্যই খুশি করছি যাতে আপনারা কাল কোর্টে বলেন যে ওই গাড়ির ড্রাইভার মাতাল অবস্থায় গাড়ি ড্রাইভিং করছিল আর এই কারণেই অ্যাক্সিডেন্ট হয়েছে। বন্ধুরা, সে সব কথা তো বলছিল কিন্তু জানতো না যে তার সব কথা ভিডিওর সাথে রেকর্ড হচ্ছিল। মোজো, লি আর রশি অনেক খুশি হয়ে যায় যে এই এভিডেন্সই যথেষ্ট ভিক্টর আর নেইলকে কোর্টে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু তার আগে এন্ড্রুকে ওই রিপোর্ট প্রেসের কাছে দিতে হবে। এন্ড্রু তো অনেক টেনশনে পড়ে যায় যে যদি সে এই রিপোর্ট প্রেসে দিয়ে দেয় তাহলে জেজের তার উপর থেকে বিশ্বাস উঠে যাবে। অন্যদিকে জেজের বডিগার্ডকে দেখানো হয় যাকে প্যানি বেঁধে রেখেছিল। হঠাৎ সে পড়ে যায় আর প্যানির একজন লোক তাকে দেখতে পায় আর হঠাৎ করে বডিগার্ড উঠে তাকে মারতে থাকে। প্যানির অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারে না যে সে কি করবে আর তার লোকেদেরকে বলে যে তাকে ছেড়ে দিও না, কিন্তু বডিগার্ড তাদের লোকেদেরকে মেরে সেখান থেকে বেঁচে যায়। পরের দিন শুনানি শুরু হয়, যেখানে মিলিটারির অনেক বড় বড় অফিসার এসেছে, প্রেসের লোক আর নেইলের বড় বড় পজিশনের লোকও আসে। নেইল বলা শুরু করে
যে দেশের সুরক্ষার জন্য মিলিটারিদের সুরক্ষিত রাখা অনেক প্রয়োজন, কিন্তু সম্প্রতি গুজব ছড়াচ্ছে যে ভিক্টর নিম্নমানের পণ্য তৈরি করছে যা মিলিটারিরা ব্যবহার করে। তার ব্যাপারে ইনভেস্টিগেশন করা হয়েছে। তারপরে দেখানো হয় এন্ড্রুকে, যে প্রেসের সামনে ওই রিপোর্ট রাখে আর বলে, আমরা ভিক্টরের কোম্পানির টায়ার পরিদর্শন করেছি, যার মাধ্যমে জানা গেছে যে ওই টায়ারের কোয়ালিটি একদমই খারাপ, আর এই কারণে মিলিটারিদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল আর সেখানে একজন সোলজারও মারা গিয়েছে। শুধু এতটুকুই না, কাল রাতের ভিডিও রেকর্ড এন্ড্রু সেখানে রিলিজ করে দেয়। আর এখানে শুনানির মধ্যে অনেক লোকের ফোনে সেই ভিডিও এসেছিল। আর শুধু এটাই না, নেইল যে স্ক্রিনে তার প্রেজেন্টেশন দিচ্ছিল তার উপরে ওই ভিডিও প্লে হয়ে যায়, যেখানে নেইল বলছিল আমার আর ভিক্টরের পুরনো বন্ধুত্ব। কাল শুনানিতে আপনাদের মিথ্যা বলতে হবে যে টায়ারের কোয়ালিটির মধ্যে কোনো কম ছিল না, বরং ড্রাইভার মাতাল অবস্থায় অ্যাক্সিডেন্ট করেছে। তার বদলে আমি আপনাদের সবাইকে অনেক অ্যামাউন্ট দেব। বন্ধুরা, তারা মাতাল অবস্থায় সেখানে যা যা করেছে সব সেখানে রিলিজ হয়ে যায়। নীল তো ক্যামেরা থেকে নিজের মুখ লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখনই লি জানতে পারে জেজের বডিগার্ড পালিয়ে গেছে। তারপরে লি তাড়াতাড়ি ওই হাসপাতালের দিকে যায় যেখানে জেজে আছে, কারণ লি জানতো বডিগার্ড সর্বপ্রথম জেজের সাথে দেখা করতে যাবে আর লির ব্যাপারে সব কিছুই বলে দেবে। বন্ধুরা, জেজে হাসপাতালে টিভিতে দেখে এন্ড্রু প্রেসের সামনে বলছে ভিক্টর লো কোয়ালিটি টায়ার বানায়, আর নীলের সাথে আছে ডোডো গ্রুপের এক্স ডিরেক্টর জেজে। এইসব কিছু দেখে সে শকড হয়ে যায় আর সুযোগ পেলে তাকে আরো উস্কে দেওয়ার চেষ্টা করে যে, দেখেছেন স্যার, আমার তো প্রথম থেকেই সন্দেহ হয়েছিল যে এই এন্ড্রুই ওই গুপ্তচর যে আপনার সব কথা চেয়ারম্যানকে বলে দিত। এরপরে জেজে নিজের কথা ভেবে পাগলের মতো জোরে জোরে হাসতে থাকে। আর এখানেই এই পার্টটি শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, কেমন ছিল আজকের এই পার্টি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে পরের পার্টে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমাকে মনে রাখুন।